আন্তর্জাতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ পাঠ হলো ওয়েস্টফেলিয়ান ব্যবস্থা। এই ওয়েস্টফেলিয়ান ব্যবস্থা বলতে কি বোঝায়? ওয়েস্টফেলিয়ান ব্যবস্থার মধ্য দিয়ে কিভাবে জাতিরাষ্ট্রের উদ্ভব ঘটল এবং কিভাবে সার্বভৌমত্ব খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠল, আজকের সেই বিষয়টা কিন্তু জেনে নেব। মূলত তোমরা যারা আন্তর্জাতিক ব্যবস্থা নিয়ে পড়াশোনা করছো, ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে পড়াশোনা করছো, তাদের কাছে এই টপিকটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই পাঠটি তোমাদের কাছে যে কোনো সেমিস্টারে থাকতে পারে, যে কোনো বিশ্ববিদ্যালয়ে থাকতে পারে। যেমন তোমাদের কলকাতা ইউনিভার্সিটিতে 4th সেমিস্টারে কিন্তু এই পাঠটি রয়েছে। তোমরা এখানে যে সিলেবাসটি লক্ষ্য করতে পারছো, তোমাদের 4th সেমিস্টারে মূলত যারা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পড়ছো, তোমাদের সেকেন্ড যে পার্টটি রয়েছে সেখান থেকে কিন্তু এই ওয়েস্টফেলিয়ান ব্যবস্থা এবং উত্তর ওয়েস্টফেলিয়ান ব্যবস্থা বা পোস্ট ওয়েস্টফেলিয়ান সিস্টেম, এই বিষয়টা নিয়ে তোমাদের পড়া রয়েছে। আমরা ওয়েস্টফেলিয়ান ব্যবস্থা বলতে কি বুঝি সেটা তো অবশ্যই আমরা বুঝবো, কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে যে প্রি ওয়েস্টফেলিয়ান সিস্টেম সেটা কেমন ছিল, সেই সময়টা কেমন ছিল। মূলত আমাদের যে বিশ্ব ব্যবস্থা, বিশেষ করে আমরা বলতে পারি ইউরোপ কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা দ্বারা কিন্তু সম্পূর্ণ বিশ্ব ব্যবস্থাটা পরিচালিত হতো। তখনকার শাসন ব্যবস্থা কেমন ছিল, তখনকার এই প্রশাসনিক কাঠামো কেমন ছিল, তখনকার ধারণাতে কি নেশন স্টেট বলে কোনো ধারণা ছিল, জাতিরাষ্ট্র বলে কি কোনো ধারণা ছিল, নাকি তখনকার ব্যবস্থা আমাদের কাছে অন্য রকম কিছু ছিল? একেবারেই তাই। এই যে আজকের যুগে দাঁড়িয়ে, আজকের এই স্বাধীন ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে, আজকের এই স্বাধীন বাংলাদেশের বুকে দাঁড়িয়ে তোমরা যেভাবে ভাবছো, যেভাবে চিন্তা ভাবনা করছো, সেই সময় কিন্তু এই রকম বিষয় ছিল না। যে নেশন স্টেট, যে জাতিরাষ্ট্রের ধারণা তোমরা আজকের দাঁড়িয়ে ভাবতে পারছো, আজকের যেভাবে এই সীমানা দেখছো, এই বাউন্ডারি দেখছো, ভারতবর্ষের একটা নির্দিষ্ট সীমানা রয়েছে, যেভাবে দেখছো ভারতবর্ষের একটা নিজস্ব সার্বভৌমিকতা রয়েছে, বাংলাদেশের একটা নির্দিষ্ট সার্বভৌমিকতা রয়েছে, নেপাল, ভুটান, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, যাবতীয় দেশের একটা সীমানা রয়েছে, দেখছো না? আদতে কিন্তু এরকম সীমানা ছিল না। এইখানে এই ওয়েস্টফেলিয়ান ট্রিটি, ওয়েস্টফেলীয় ব্যবস্থার গুরুত্ব এখানেই। 1648 সালে সর্বপ্রথম 30 বছর ব্যাপী যুদ্ধের পর কিন্তু একটা চুক্তি সম্পাদিত হচ্ছে, পিস ট্রিটি, শান্তি চুক্তি স্থাপিত হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ মারা যাবার পর, লক্ষ লক্ষ পরিবার মারা যাবার পর, ইতিহাসে ইউরোপের মতো জায়গাতে জার্মানির বুকে যে ওয়েস্টফেলীয় চুক্তি সম্পাদিত হয়েছিল, তার মধ্য দিয়ে সর্বপ্রথম নেশন স্টেট, সার্বভৌমিকতা, ধর্মনিরপেক্ষতা, এই কথাগুলো গড়ে ওঠে। তার কথাই আজকের আমরা মূলত কিন্তু পড়ব। কিন্তু প্রাক অর্থাৎ ওয়েস্টফেলীয় শাসন ব্যবস্থার পূর্বের শাসন ব্যবস্থা কেমন ছিল আমরা কি জানি? আমরা কিন্তু জানি না। তাহলে আমাদেরকে প্রাক ওয়েস্টফেলীয় ব্যবস্থাটা কিন্তু জানতে হবে, তারপরে এই ওয়েস্টফেলিয়ান ব্যবস্থায় আমরা আসতে পারবো। কি তাই তো? আর একটি কথা বলে রাখি, তোমরা আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেল, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ইন্টারন্যাশনাল রিলেশন সম্পর্কিত সমস্ত বিষয়ের কিন্তু আমরা এখানে আলোচনা করি, তাই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাকে ফলো করতে ভুলবে না। তাহলে প্রাক ওয়েস্টফেলীয় ব্যবস্থা বলতে কোন বিশ্ব ব্যবস্থাকে বোঝাচ্ছে? 1648 সালে আমরা জানি কি হয়েছিল,
ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি হয়েছিল। এটা কিন্তু তোমরা মনে রাখবে, শর্ট প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ। 1648 সালে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি হচ্ছে। এই শান্তি চুক্তি হওয়ার আগের বিশ্ব, 1648 সালের আগের বিশ্ব ব্যবস্থাকে বলছে প্রাক ওয়েস্টফেলীয় ব্যবস্থা। সেই বিশ্ব ব্যবস্থা কোনটা? ইউরোপের রাজনৈতিক এবং প্রশাসনিক কাঠামোকে বোঝাচ্ছে। মূলত আমি যেটা বারবার করে বলছিলাম, ইউরোপের মূলত রাজনৈতিক এবং প্রশাসনিক কাঠামো, সেই কাঠামোটাকেই মূলত আমরা বুঝিয়ে থাকছি প্রাক ওয়েস্টফেলীয়। বিশেষ করে আমি যেটা তোমাদেরকে বলার চেষ্টা করেছিলাম যে আজকের দিনে আমরা নির্দিষ্ট সীমানা, জাতীয় সার্বভৌমত্ব, রাষ্ট্র, এই ধারণার সাথে যেভাবে পরিচিত, তখন পরিস্থিতি তেমন ছিল না। তখনকার পরিস্থিতি তাহলে কেমন ছিল? দেখো, প্রাক ওয়েস্টফেলীয় যে ব্যবস্থা, সেখানে বলছে যে সার্বভৌমত্ব যে ক্ষমতা আজকের আমরা দেখে থাকি, সেই সার্বভৌমত্ব ক্ষমতা কিন্তু একটা কর্তৃত্ব, একটা শ্রেণী, একটা মানুষের হাতে ছিল না। সেখানে বিভিন্ন মানুষের কাছে, বিভিন্ন সংস্থার কাছে ছিল। বলছে আধুনিক রাষ্ট্রের মতো তখন কোনো একক বা চূড়ান্ত ক্ষমতা ছিল না। সেখানে কি ছিল? সেখানে একটি নির্দিষ্ট অঞ্চলের মানুষের ওপর একই সাথে একাধিক কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ থাকতো। কাদের কাদের নিয়ন্ত্রণ থাকতো? যেমন লক্ষ্য করো, ধর্মীয় ক্ষমতা, বিশেষ করে ক্যাথলিক চার্চ বা পোপের যে আধ্যাত্মিক বা রাজনৈতিক কর্তৃত্ব, সেখানে গুরুত্ব পেত। সেখানে আমরা কি দেখছি? আমরা রাজনৈতিক ক্ষমতা কাদের হাতে দেখছি? রাজনৈতিক ক্ষমতা বা ধর্মীয় ক্ষমতার হাতে পরিচালিত হতো মানুষের যে শাসন ব্যবস্থা, সেটা কিন্তু পরিচালিত হতো। ধর্মনিরপেক্ষ ক্ষমতা, পবিত্র রোমান সম্রাট, আঞ্চলিক রাজা, ডিউক এবং স্থানীয় সামন্ত প্রভুদের শাসন সেখানে লক্ষ্য করা যেত। ফলে আমরা কি দেখছি? প্রায় ওই কর আদায়, আইনে প্রয়োগের মাধ্যমে রাজা ও চার্চের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব প্রায়শই এখানে লেগে থাকতো। সর্বদাই এখানে যুদ্ধ, বিগ্রহ, দ্বন্দ্ব লেগেই থাকতো রাজাদের মধ্যে, প্রপেদের মধ্যে। সবসময় এই সমস্যাটা কিন্তু চলতো। এছাড়াও গুরুত্বপূর্ণ একটি কথা বলছে প্রাক ওয়েস্টফেলিয়া ব্যবস্থাতে, সেখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো সামন্ততন্ত্রের যে বিষয়টি, সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। তখনকার মূল ভিত্তি ছিল কিন্তু সামন্ততন্ত্র। সামন্ততন্ত্রের উপরে ভিত্তি করে কিন্তু পরিচালিত হতো। সামন্ততন্ত্র বলতে মূলত কি বোঝায় তোমরা প্রত্যেকে জানো বা অনেকটা তোমরা পড়ে এসেছো, যে যারা জমিদার টাইপের হয়, তোমরা পড়ে এসেছো তো, সেই জমিদার টাইপের মানুষগুলো থাকতো, স্তর ভিত্তিক ব্যবস্থা থাকতো। ক্ষমতার শীর্ষে থাকতেন রাজা, কিন্তু তার ক্ষমতা ছিল অনেকটা সীমিত ছিল। রাজা জমি ভাগ করে দিতেন কাদের কাছে? লর্ড বা সামন্ত প্রভুদের কাছে। এই জমিদার বা জমি যারা পরিচালনা করত, এই সামন্ত প্রভু বলা হতো তাদেরকে, সামন্ত। তাই তো বলছি, তখনকার যে ব্যবস্থা সেইভাবেই পরিচালিত হতো, মানুষ তাদের দ্বারাই পরিচালিত হতো। ছোট 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 ব্যবস্থা, ছোট 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 নগর আমরা সেখানে লক্ষ্য করতে পারতাম। ঠিক যেমন গ্রিক শাসন ব্যবস্থাতে দেখেছি, আমাদের ভারতবর্ষেও সেরকম ছোট 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 অঞ্চল সেরকম ছিল আমাদের, আমরা লক্ষ্য করেছি ইতিহাসের ক্ষেত্রে। সাধারণ মানুষ বা কৃষকরা রাষ্ট্রের চেয়ে স্থানীয় লর্ডের প্রতি বেশি আনুগত্য থাকতো। তারা রাজা কিংবা রাষ্ট্র তাদের প্রতি নয়, এই যে সামন্ত, তাদের প্রতি কিন্তু বেশি গুরুত্ব আরোপ করত। তাহলে তখনকার ব্যবস্থা বুঝতে পারছো? তখনকার ব্যবস্থার সাথে এখনকার ব্যবস্থা কিন্তু আকাশ পাতাল তফাৎ। এই জন্য তাদের মধ্যে সমস্যা, সবসময় ঝগড়া, সবসময় মারামারি, যুদ্ধ, বিগ্রহ সবসময় কিন্তু লেগেই থাকতো। আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ বলছে, সীমানার অস্পষ্টতা। কোনো সীমানা ছিল না, রাষ্ট্র ব্যবস্থা বলে কোনো ধারণাই ছিল না। আজকের এখন জাতিরাষ্ট্রের কথা বলি, ওয়ান নেশন ওয়ান স্টেট এর কথা বলি, আমরা এক জাতি এক রাষ্ট্রের কথা বলি তো। এই যে কথাগুলো বলে থাকি, তখন কিন্তু এইরকম কথা
কোনো গুরুত্বই আমাদের কাছে ছিল না। এই জন্যই আমরা দেখেছি যুদ্ধবিগ্রহ কন্টিনিউ লেগেই থাকতো, তার মধ্য দিয়ে কিন্তু আমরা পরিচালিত হতাম। এবার আমরা মূল আলোচনায় ফিরব। ওয়েস্টফেলীয় চুক্তি, ওয়েস্টফেলীয় ব্যবস্থা, ওয়েস্টফেলিয়ান চুক্তি কেন, ওয়েস্টফেলিয়ান ট্রিটি কেন গড়ে উঠল, তার ঐতিহাসিক প্রেক্ষাপট কি, তার ইতিহাস কি, এটা আমাদেরকে কিন্তু জানতে হবে। তার ইতিহাস কি বলে, ওয়েস্টফেলীয় চুক্তির ইতিহাস মূলত কি বলছে। 1618 থেকে 1648 এই 30 বছর ব্যাপী যুদ্ধ, এটা তোমাদেরকে বারবার আমি বলছি, 30 বছর ব্যাপী যুদ্ধ কাদের সাথে কাদের, মূলত পবিত্র রোমান সাম্রাজ্যের অভ্যন্তরে প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিকদের মধ্যে এক ভয়াবহ ধর্মীয় যুদ্ধ শুরু হয়। কাদের মধ্যে? দুই পক্ষ আলাদা, একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট আর একটা হচ্ছে ক্যাথলিক। এই দুই পক্ষের মধ্যেই একটা ধর্মযুদ্ধ লাগতে থাকে, আমি বড় না তুমি বড়। এই যুদ্ধ ধীরে ধীরে ধর্ম থেকে কিন্তু আস্তে 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 রাজনৈতিক আকার ধারণ করতে থাকে, এবং সেটা শুধুমাত্র এই জায়গাতেই সীমাবদ্ধ থাকে না, সমস্ত পৃথিবীতে সেটা ছড়িয়ে পড়তে থাকে, বিশেষ করে ইউরোপের সমস্ত জায়গাতে এটা ছড়িয়ে পড়তে থাকে। ধর্মের মধ্যে সীমাবদ্ধ না থেকে ইউরোপের পরাশক্তিগুলোর মধ্যে ফ্রান্স, স্পেন, সুইডেন, অস্ট্রিয়া, এদের মধ্যে তখন ক্ষমতা ও ভূখণ্ডের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, এই নিয়ে একটা রাজনৈতিক যুদ্ধ শুরু হতে থাকে। 30 বছর ধরে এই যুদ্ধ থাকে, 30 বছর ধরে এই যুদ্ধ চলতে থাকে। এইরকম অবস্থাতে কি দেখা যায়, সব থেকে গুরুত্বপূর্ণ, এই যুদ্ধে ইউরোপের প্রায় 80 লক্ষ মানুষ, যেটা বলছিলাম 80 লক্ষ মানুষ সেখানে প্রাণ হারাচ্ছে। এরকম অরাজকতা, এইরকম একটা রাজনৈতিক সংকট, এইরকম একটা ধর্মীয় সংকট, তার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা বাধ্য হয়েছিল একটা চুক্তি স্থাপন করতে, একটা শান্তি চুক্তি স্থাপন করতে। তার জন্য বলছে, দেখো জার্মানির বিশাল এলাকা তখন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। এই পরিস্থিতি থেকে বাঁচতে, মুক্তির জন্য ইউরোপীয় শক্তিগুলো শান্তি স্থাপন করার জন্যই মূলত কিন্তু একটা চুক্তি গড়ে তোলে। তাহলে বুঝতে পারলে যে আমাদের চুক্তিটা কিভাবে গঠিত হয়েছিল। এই চুক্তির মধ্য দিয়ে কি গড়ে উঠলো, এই চুক্তির মধ্য দিয়ে কোন কোন বিষয়গুলো সামনে এলো, আমরা আধুনিক জগতে আসতে পারলাম কিনা, সেটা এবার আমরা দেখব। এবারে আমরা চলে এলাম ওয়েস্টফেলিয়ান ব্যবস্থাতে। কিভাবে ওয়েস্টফেলিয়ান ব্যবস্থাতে এলাম? ওয়েস্টফেলীয় চুক্তির মধ্য দিয়ে এই অরাজকতাময় পরিস্থিতির বাইরে বেরিয়ে আমরা তৈরি করলাম নেশন স্টেট। একটা নির্দিষ্ট তার সীমারেখা থাকবে, এই সীমারেখার মধ্যে অন্য দেশ এসে নাক গলাবে না। এই ধারণাগুলো ঠিক এই চুক্তির পরেই কিন্তু তৈরি হতে থাকলো। তারই কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করব। কি বলছে? স্টেট সভারেন্টি, অর্থাৎ রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এই চুক্তির ফলেই তৈরি হলো। রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বলতে কি বোঝায়? রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বলতে বোঝায় একটি রাষ্ট্রের অভ্যন্তরে সে চরম ক্ষমতা ভোগ করবে। সেই রাষ্ট্রের অভ্যন্তরে অন্য কোনো রাষ্ট্র এসে আঘাত করতে পারবে না, রাষ্ট্রের সীমানার মধ্যে অযাচিতভাবে প্রবেশ করতে পারবে না, কিংবা কোনো রাষ্ট্রকে আক্রমণ করতে পারবে না। এই যে রাষ্ট্র, আমাদের ভারত যে রাষ্ট্র মনে করো, এই রাষ্ট্রের সীমানার মধ্যে ভারতের কথাই শেষ কথা। ভারত একটা সার্বভৌম রাষ্ট্র, বুঝতে পারছো? বলছে এটি এই ব্যবস্থার সবচেয়ে মূল ভিত্তি। এর মাধ্যমে কি স্বীকৃতি দেওয়া হচ্ছে? প্রতিটি রাষ্ট্র তার নিজস্ব ভৌগোলিক সীমানার ভেতরে চূড়ান্ত এবং সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। রাষ্ট্রের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অন্য কোনো বহিঃশক্তি
হস্তক্ষেপ করতে পারবে না। এটাই খুব খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠলো এই চুক্তির মধ্য দিয়ে, যে প্রত্যেকটি রাষ্ট্রের একটা সার্বভৌম ক্ষমতা থাকবে, যে সার্বভৌম ক্ষমতা হচ্ছে চরম, যে সার্বভৌম ক্ষমতা হচ্ছে চূড়ান্ত, যে সার্বভৌম ক্ষমতা অহস্তান্তরযোগ্য, যে সার্বভৌম ক্ষমতার মধ্য দিয়ে একটা দেশ তার দেশের অভ্যন্তরে সে যেটা বলবে সেটাই শেষ কথা। তাই তো এখানে বলছে যে দেশের ভিতরে চূড়ান্ত এবং সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সেই রাষ্ট্র। এমনকি রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো বহিঃশক্তি আমার দেশের ভিতরে আমি কি ডিসিশন নেব, আমি কি ডিসিশন নেব না, সেটা সম্পূর্ণ ঠিক করব আমি। অন্য কোনো রাষ্ট্র আমাকে ঠিক করে দেবে না। অন্য কোনো রাষ্ট্র আমার রাষ্ট্রের কাজে তদারকি করবে না, দালালি করবে না। অন্য কোনো রাষ্ট্র এসে বলবে তবেই আমি কাজ করব, এ কথা আমরা শুনবো না। এই জন্য এটাকে বলছে সার্বভৌম ক্ষমতা। যেমন ভারতের রয়েছে, তেমন বাংলাদেশের রয়েছে, নেপালের রয়েছে, ভুটানের রয়েছে, পাকিস্তানের রয়েছে, প্রত্যেকটা দেশের এই বিষয়টা রয়েছে। দ্বিতীয় পয়েন্টটা বলছে আইনি সমতা, সোভারেন ইকুয়ালিটি অফ স্টেটস। শুধুমাত্র সার্বভৌম ক্ষমতা নয়, আইনি সমতা রয়েছে। ওয়েস্টফেলিয়া ব্যবস্থাতে বলা হচ্ছে সমস্ত যে সার্বভৌম রাষ্ট্র, সেই রাষ্ট্রগুলো কোন আইন মেনে চলবে? একটা আন্তর্জাতিক আইন মেনে চলবে। সমস্ত রাষ্ট্র ব্যবস্থা, সে পাকিস্তান হতে পারে, বাংলাদেশ হতে পারে, মায়ানমার হতে পারে, ভুটান হতে পারে, চীন হতে পারে, আফগানিস্তান হতে পারে, যে কোনো রাষ্ট্র, ইংল্যান্ড থেকে শুরু করে আমেরিকা, সমস্ত রাষ্ট্র তারা আন্তর্জাতিক আইনকে মান্যতা দিয়ে চলবে। এই জন্য আমরা কিন্তু আন্তর্জাতিক আইনকে গুরুত্ব দিয়ে থাকি। কোন রাষ্ট্র সামরিক বা অর্থনৈতিকভাবে যত বড় শক্তিশালী হোক না কেন, আইনি দিক থেকে ছোট বড় সব রাষ্ট্রের অধিকার সমান। তাই তো আমি ভারতবর্ষ, আমার বিশাল এলাকা, আমি বিশাল শক্তিধর, আমি আমেরিকা, আমার বিশাল শক্তিধর, আমি ব্রিটেন, আমি কানাডা, আমি অস্ট্রেলিয়া, আমার বিশাল শক্তি আছে, তাই বলে কি বাংলাদেশকে আমি আক্রমণ করতে পারি? একেবারেই না। আইনগত দিক থেকে প্রত্যেকটি রাষ্ট্রই কিন্তু সমান অধিকারী, তারা সমান অধিকারী। তুমি সামরিক দিক থেকে যত শক্তিশালী হও, তুমি অর্থনৈতিক দিক থেকে যত শক্তিশালী হও না কেন, তুমি কিন্তু সমান অধিকারী। প্রত্যেকটা রাষ্ট্রের, ছোট বড় সকল রাষ্ট্রের সমান অধিকার রয়েছে তাদের রাষ্ট্র পরিচালনা করার। তাদের রাষ্ট্রে অনধিকারভাবে তুমি যদি অধিকার করতে চাও, তার বিরুদ্ধে বিদ্রোহ করার অধিকার তাদের রয়েছে। পরবর্তী বৈশিষ্ট্যটা খুব গুরুত্বপূর্ণ, বলছে আঞ্চলিক অখণ্ডতা। একেবারেই ঠিক, টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি। আঞ্চলিক অখণ্ডতা এই নীতি অনুযায়ী প্রতিটি রাষ্ট্রের একটি নির্দিষ্ট ও সুনির্দিষ্ট ভৌগোলিক সীমানা থাকবে। একদম আমাদের একটা নির্দিষ্ট সীমানা আছে ভারতের, বাংলাদেশে একটা নির্দিষ্ট সীমানা রয়েছে, বাউন্ডারি যাকে বলছি রয়েছে। তো যদি তোমাদের ক্লাস ভালো না লাগে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করবে, আর যদি ভালো লাগে তাও তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর কোন কোন ক্লাস তোমরা চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ফোর্থ সেম তোমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে, ক্লাস চলতে থাকবে। বলছে এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের এই সীমানাকে শ্রদ্ধা জানাতে বাধ্য থাকে এবং জোরপূর্বক অন্য দেশের ভূখণ্ড দখল করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। অন্য কোনো দেশ এসে আমার দেশকে দখল করবে, এটা আগে হতো, ওয়েস্টফেলিয়ান অর্ডারের আগে হতো, কিন্তু এখন আর সেটা করা যাবে না। একটা দেশের আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখতে হবে। দ্বিতীয় কি বলছে? অভ্যন্তরীণ বিষয় অনাধিকার চর্চা। একেবারেই ঠিক, কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে ঢুকে আমি হস্তক্ষেপ করব, আমি অন্য একটা রাষ্ট্রের ভিতরে ঢুকে আমি কথা বলবো, সেই দেশের সরকার কি হবে না হবে তার কথা বলবো, এরকম নয়। তোমরা পাড়াতে বিভিন্ন কাকিমাদের দেখেছো হয়তো, তারা কিন্তু বিভিন্ন বাড়ির ছেলেপুলেদের নিয়ে চর্চা করে। এই অনধিকার চর্চা থেকে একটু দূরে থাকো, দরকার নেই। যে যার ব্যক্তিগত বিষয়, তার বাড়ির সিদ্ধান্ত তাকে নিতে দাও। কার বাড়ির ছেলে প্রেম করছে, কে কি করছে, এগুলো নিয়ে তোমার ভাবা দরকার নেই। ঠিক সেরকমই
আমার দেশের সিদ্ধান্ত আমি নেব, তোমার বলার কোনো প্রয়োজন নেই। আমার দেশের সিদ্ধান্ত আমাকে নিতে দাও। তুমি যতই ক্ষমতাশালী হও না কেন, তুমি যতই অর্থনৈতিক বলিয়ান হও না কেন, তুমি তোমার মতো থাকো, তাই তো? পরের খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলছে, দেখো, ধর্মনিরপেক্ষ রাজনীতি ও চার্চের ক্ষমতার অবসান। বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা, বর্তমানের পরিপ্রেক্ষিতে কিন্তু ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কথা বলা হয়। রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই। রাষ্ট্র সব ধর্মকে সমান চোখে দেখে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত ধর্মকে রাষ্ট্র সেইভাবে দেখতে থাকে। তাহলে রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম সেখানে থাকছে না, ধর্ম নিরপেক্ষ হিসেবে থাকছে। সেখানে এই চার্চের ক্ষমতা, আগে যেটা চার্চের ক্ষমতা বিশাল ছিল, চার্চ মানে চার্চ যেটা বলবে সেটাই শেষ কথা, সেই চার্চের ক্ষমতার অবসান ঘটানো হয়। রাজা বা শাসকের সর্বময় ক্ষমতা, এই যে কথাটা বলছে, এই নীতিটির কি অর্থ? যার রাজ্য তার ধর্ম, অর্থাৎ নির্দিষ্ট অঞ্চলের শাসক বা রাজা ঠিক করবেন তার রাজ্যের রাষ্ট্রীয় ধর্ম কি হবে, কোন ধর্ম হবে, সেটা তারা ঠিক করবেন। প্রজারা শাসকের নির্ধারিত ধর্ম মানতে বাধ্য থাকবে, যা ধর্মীয় যুদ্ধাবস্থার অবসান ঘটায়। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে, আর কোন কোন ভিডিও তোমরা চাইছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিও।